প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব হাসনাইন খুরশিদ সূচি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, প্রধান উপদেষ্টা, ক্ষুধা দূর ও খাদ্য উৎপাদন বাড়াতে 6 প্রস্তাব, কিছুই থাকে না বিএনপির। ট্রাইব্যুনালে হাসিনার মামলায় যুক্তিতর্ক, জুলাই আগস্টে মানবতা বিরোধী ব্যাপক অপরাধ। ঢাকা সেনানিবাসের ভবনকে সাময়িক কারাগার ঘোষণা। মানবজমিন, ফিলিস্তিন ইসরায়েলে মুক্তির আনন্দ, মধ্যপ্রাচ্যে নতুন ভোর ট্রাম্প। শিক্ষাঙ্গনে হঠাৎ অস্থিরতা, বেসরকারি স্কুল কলেজে কর্মবিরতি, সরকারি কলেজেও আন্দোলন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাতে হবে। কালের কণ্ঠ, জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিশ্ব খাদ্য ফোরামে প্রধান উপদেষ্টার 3-0 ওয়ার্ল্ড তত্ত্ব। আমার দেশ, সাগররুনি হত্যার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ ইন্টেরিম। কালবেলা, বিচার বিভাগীয় স্বাধীনতা পূর্ণতা পাচ্ছে, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে। সময়ের আলো, বিএনপির কাছে ঘেঁষায় এনসিপিকে টানছে জামায়াত। গাজায় আপাত মুক্তির আনন্দ। দেশ রূপান্তর, প্রাণঘাতী 1.5 লাখ ফার্মেসি। আঞ্চলিকভাবে খাদ্য ভাণ্ডার গড়তে হবে, রোমে প্রধান উপদেষ্টা। খবরের কাগজ, নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে প্রশাসন। দিনকাল, আইএফডিকে তরুণ কৃষি উদ্যোক্তাদের তহবিল গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার। পলাতক হাসিনা সরকারের ধারাবাহিকতা, ঠিকাদারের মাধ্যমে সরকারি দফতরে লোক নিয়োগের পক্ষে পরিপত্র জারি। আলোকিত বাংলাদেশ, 3 দিন পরই জুলাই সনদ স্বাক্ষর, কমিশনে 2 জন করে প্রতিনিধির নাম জমা। ডেইলি সান, ঢাকা ক্যান্টনমেন্টস এমইএস বিল্ডিং ডিক্লেয়ার্ড টেম্পোরারি জেল। শিরোনামগুলো দেখছিলাম। আজ মাননীয় প্রধান উপদেষ্টা ইটালির রোমে ওয়ার্ল্ড ফুড কনফারেন্সে যে ফোরামে যে বক্তৃতা দিয়েছে, ভাষণ দিয়েছেন, সেটাকে উদ্ধৃত করে সংবাদ শিরোনাম রয়েছে অন্যতম প্রধান শিরোনাম হিসেবেই। এবং সেখানেও তিনি নির্বাচনের কথা বলেছেন আর ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাব তুলে ধরেছেন। আমরা দেখেছি ওনার একটা কথা আমাদের ভালো লেগেছে, যে উনি বলেছেন যে খাদ্যের অভাবে খাদ্য সংকট হয় না, অর্থনৈতিক ব্যবস্থা এবং বিতরণ ব্যবস্থার কারণেই আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে খাদ্য উৎপাদনে আসলে সত্যিকার অর্থে কোনো ঘাটতি নেই। খাদ্যের অপচয় অনেক হয়, খাদ্যের বিতরণটা ঠিক মতন হয় না। সেটা হয় না যে অর্থনৈতিক ব্যবস্থার কারণে। আমাদের বিশ্ব ব্যবস্থা এমন যে ধনী দরিদ্রের বৈষম্য এত প্রকট, যুদ্ধসহ বিভিন্ন বিপর্যয়ের কারণে মানে মানুষ খাদ্যাভাবে থাকে। কিন্তু আমরা ফিলিস্তিনে যেটা দেখেছি, যে মানুষ যখন অবরুদ্ধ করে রাখা হয়েছে, এক ধরনের দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে, মানুষের কাছে খাদ্য পৌঁছতে দেওয়া হয়নি, এবং প্রচুর ফিলিস্তিনি না খেয়ে মানে অনাহারে ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে গেছে, অনেকে মারা গেছে। এই ধরনের পরিস্থিতিগুলি থেকে আমরা আসলে মুক্তি চাই, যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়গুলো প্রত্যেকটি মানুষের জন্য যাতে নিশ্চিত করা হয়, সেটার জন্য আসলে এখন প্রত্যেকটি যেটা হচ্ছে যে এই ধরনের সম্মেলন হবে, বিশ্ব নেতারা যাবেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যাবেন, তারা কথা বলবেন, এবং তারপর আর কোনো বাস্তবায়ন থাকবে না। এটা দেখতে দেখতে পৃথিবী, বিশ্ববাসী ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। আমরা আসলে কাজ দেখতে চাই, শুধু মুখের কথা না। যে এবং প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার কাছে আমাদের একটা প্রত্যাশা ছিল, তিনি বরাবরই 3-0 তত্ত্বের কথা বলেন, যে ক্ষুধামুক্ত দেশ হবে। তিনি প্রায় 1 বছরের বেশি সময় তিনি ক্ষমতায়। আমরা কিন্তু দেশে মানুষের ক্ষুধা কমতে দেখছি না, বরং দারিদ্র্য বাড়ছে, ক্ষুধা বাড়ছে, মানুষের যন্ত্রণা বাড়ছে। সেই জায়গাগুলিতে আমাদের অনেক হতাশা আছে। আমরা তখনই খুশি হতাম যদি আমাদের গত 1 বছরে সে ধরনের একটা পরিস্থিতির সূচনা করে দিয়ে, যে দৃশ্যমান হয়ে উঠতো যে মানুষের ক্ষুধা কমছে, দারিদ্র্য কমছে, সেরকম একটা পরিস্থিতি যদি উনি বাংলাদেশে করে যে তারপরে বিশ্বঙ্গনে গিয়ে বলতেন, আমরা খুব খুশি হতাম। কিন্তু সেটা আমরা দেখিনি। আমরা খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা
মুক্ত বিশ্ব নিয়ে কথা বলছি আমরা। এর মাঝে সংবাদপত্রগুলোতে বাংলাদেশে খাদ্যপণ্যের মূল্য নিয়েও আমরা সংবাদ শিরোনাম দেখতে পাই। আর আজকের দুটো খবর আমার চোখে পড়েছে এবং আমার কাছে খুব অবাক লেগেছে যে বাংলাদেশে ভোজ্য তেল সয়াবিন এবং পাম অয়েলের দাম বেড়েছে। সয়াবিনের দাম বেড়েছে লিটারে 6 টাকা, পাম অয়েলের ক্ষেত্রে 13 টাকা। অথচ আমরা একই দিনে আরেকটি খবর দেখলাম ডেইলি স্টারে যে আমরা এত দিন ধরে সয়াবিন ইম্পোর্ট করতাম মূলত ব্রাজিল থেকে। সেখানে সয়াবিনের দাম পড়তো আমাদের $290 পার টন। এখন যেটা হচ্ছে যে চীন আর যুক্তরাষ্ট্রের মানে এক ধরনের বাণিজ্য বিরোধের কারণে চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানি অলমোস্ট বন্ধ করে দিয়েছে। তাতে যুক্তরাষ্ট্রের বাজারে সয়াবিনের দাম অনেক কমে গেছে। আমরা এখন সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করছি $270। তার মানে প্রতি টনে $20 দাম কমেছে। তাতে আমাদের মানুষের বেনিফিট পাওয়ার কথা যে যখন আন্তর্জাতিক বাজারে যখন আমদানি মূল্য কমছে তাতে দেশের বরং সয়াবিনের দাম কমার কথা। অথচ আমরা দেখলাম সয়াবিনের দাম প্রতি লিটারে 6 টাকা বেড়ে গেল, পাম অয়েলের দাম লিটার প্রতি 13 টাকা বেড়ে গেল। সো এটা আমাদের কষ্ট দেয় এবং মানুষের কষ্টটা আসলে সরকারকে বুঝতে হবে যে সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সেটা বারবারই পার হয়ে যাচ্ছে। মাঝে কিছুদিন ভালো ছিল, আমরা সেটার প্রশংসা করেছিলাম। গত রোজার সময় জিনিসপত্রের দাম অনেক সহনশীল অবস্থায় ছিল, আমরা প্রশংসা করেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে হবে। বরং এখন আবার সেই অস্বাভাবিক রকমের দাম বৃদ্ধি দেখছি আমরা, সেটা ইঙ্গিতটা ভালো না। এবং এতে আমরা ভয় পাই যে গরিব মানুষের বিশেষ করে অনেক বেশি কষ্ট বাড়ছে। এমনিতেই দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে, তার মধ্যে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে মানুষের আসলে নেওয়ার জায়গা থাকে না। ঢাকা সেনানিবাসের ভবনে সামরিক কারাগার আমরা দেখেছি, এটিও একটি বড় শিরোনাম হিসেবে আজকে রয়েছে। হ্যাঁ, এটা আমরা দেখেছি, আমরা সামরিক কারাগার, হ্যাঁ আমরা দেখেছি যে, এবং বাস্তবতা হচ্ছে যে আমরা গত 17 বছর এত সব গুম খুন হত্যা ক্রসফায়ার মানে এত বীভৎস পরিস্থিতি দেখেছি। আমরা আসলে এ ধরনের প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার চাই। সো সেখানে কে দোষী না, কে কোন পদে ছিলেন বা আছেন সেটা আসলে বিবেচ্য বিষয় না। অপরাধীকে অপরাধী হিসেবে বিচার করতে হবে, বিবেচনা করতে হবে। আমরা চাই যে এই বিচার যাতে স্বচ্ছতার সাথে গ্রহণযোগ্যতার সাথে হয়, সারা বিশ্বব্যাপী যাতে এই বিচার প্রশংসিত হয়। আমরা যেহেতু বিষয়টা বিচারাধীন আদালতের বিষয়, আমরা এটা নিয়ে বিস্তারিত আর কিছু বলতে চাই না, কিন্তু আমরা স্বচ্ছ গ্রহণযোগ্য বিচারের দিকে তাকিয়ে আছি। শিরোনামগুলোর ভিত্তিতে যদি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে সচিবালয় অভিমুখে মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ কর্মসূচি ঘোষণা। এই আন্দোলন এবং আন্দোলনের আনুষঙ্গিক সংবাদ আমরা দেখছিলাম। ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সব সরকারি কলেজে কর্মবিরতি, এরকম শিরোনাম রয়েছে। আমাদের খুব কষ্ট লাগে কি, আমি ব্যক্তিগতভাবে আমি নিজে একজন শিক্ষকের সন্তান, এবং মানে আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করে তাদের দোয়া নিয়ে আমরা বেড়ে ওঠার চেষ্টা করেছি। আমাদের সন্তানরাও সেভাবেই বেড়ে উঠবে আমরা আশা করি। তা আমরা যখন দেখি যে রাস্তায় শিক্ষকদের পেটানো হচ্ছে, পুলিশ পেটাচ্ছে, কখনো কখনো শিক্ষকদের উপর হামলা হচ্ছে, এটা আসলে আমাদের জন্যে, এটা আমাদের সুস্থ সমাজের চিহ্ন না। যে সেই সমাজই মানে আশা জাগায় যেই সমাজে শিক্ষকরা সম্মানিত হন, কিন্তু সেখানে আমাদের শিক্ষকরা প্রতি মুহূর্তে নিগৃহীত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। শিক্ষকদের বেতন এত অস্বাভাবিক রকমের কম যে শিক্ষকদের পক্ষে জীবন জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে যায়। আমি খুব এই সুযোগটা নিতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেক শিক্ষক এমপিওভুক্তি হওয়া উচিত, প্রাথমিক শিক্ষকদের, এবং শিক্ষকদের এমপিওভুক্তি, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা করা, তাদের বেতন কাঠামো আলাদা করে মানে সম্মানজনক জীবন নির্বাহের মতন বেতন কাঠামো এটা নিশ্চিত করতেই হবে। এবং সেটা এই সরকারের কাছ থেকে আমরা আরও বেশি আশা করেছিলাম যে এই সরকার এইটুকু অন্তত করে যাবে যে শিক্ষক সমাজের জন্য একটা স্বস্তির জীবন নিশ্চিত করে যাবে। আমরা এত জায়গায় এত টাকা খরচ করি, এত সব বিশাল বিশাল প্রকল্প নিয়ে এত টাকা খরচ হয়, শিক্ষকদের বেতন বাড়াতে গেলে, শিক্ষকদের সম্মানজনক জীবন দিতে গেলে আমাদের তখন অর্থ সংকটের কথা মনে পড়ে যে আমাদের এইখানে টাকা নেই, ওইখানে টাকা নেই। উই ডোন্ট ওয়ান্ট অ্যাকসেপ্ট ইট। আমরা এটা কোনোভাবেই নিতে পারি না। শিক্ষা খাতে মানে বরাদ্দ বাড়াতে হবে, শিক্ষকদের বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা বাড়াতে হবে, শিক্ষকদের সামাজিক মর্যাদা বাড়াতে হবে। এটা যদি না করা যায়, আমরা আসলে সুন্দর দেশ গড়া, সুন্দর ভবিষ্যৎ গড়া, নতুন প্রজন্মকে সুন্দর করে গড়ে তোলা এটা কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। নির্বাচন নিয়ে তো প্রতিদিনই নানা রকম সংবাদ শিরোনাম থাকছে, আজও রয়েছে।
আজকের একটি যদি বলি, নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে প্রশাসন, এরকম একটি শিরোনাম রয়েছে। উপশিরোনাম যদি দেখি, এর মধ্যে কিছু কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে সমন্বয় সভার জন্য সবে ইসির চিঠি দেওয়া হয়েছে এবং এখনও অনেক সচিবের পদ শূন্য ইত্যাদি। কিন্তু প্রশাসনের প্রস্তুতি তো অবশ্যই থাকতে হবে, কিন্তু নির্বাচনের সবচেয়ে বড় যে প্লেয়ার্স তারা হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যা দেখছি বিভিন্ন ইস্যু নিয়ে, মানে 17 তারিখে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে, এখনও আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ এমন পর্যায়ে যেটা নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি করে। আমরা নিশ্চিত আজকেও প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রের উত্তরণ হবে। আমরা সেই আশাই আছি যে আমরা বারবার একটা কথা বলছি, আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, নির্বাচিত সংসদ চাই, গণতন্ত্র চাই। এই চাওয়ার প্রশ্নে আমাদের বিন্দুমাত্র আপোষ করতে আমরা রাজি না, এবং এটা আমাদের নাগরিক হিসেবে আমাদের অধিকার যে আমরা গণতন্ত্র চাই, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই। কিন্তু এখন যদি নির্বাচনের এই কয়েক মাস আগে যে নির্বাচন পিআর পদ্ধতিতে হবে না, মানে এফপিটিপি পদ্ধতিতে হবে, গণভোট কবে হবে, সেটা কি সংসদ নির্বাচনের দিনে হবে না আগে হবে, গণভোটের ভিত্তিতে নির্বাচন হবে নাকি মানে স্বাভাবিক যে প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে সেই প্রক্রিয়ার নির্বাচন হবে, এই ধরনের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে যখন আমরা পরস্পরের সাথে চরম বিরোধে বেঁধে থাকতে দেখি, যখন দেখি যে আমাকে শাপলা প্রতীক না দিলে আমরা নিবন্ধনই নেব না, তার মানে নিবন্ধন না নিলে নির্বাচনে যাওয়ার সুযোগটা কোথায়, তো এই ধরনের বিষয়গুলো যখন জোরালোভাবে সামনে আসে, তখন আমাদের আসলে এক ধরনের শঙ্কা জাগে যে আমরা আসলে মানে এত 17 বছরের সংকটের পর আমরা 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছি, স্বৈর শাসন থেকে মুক্ত হয়েছি, আমরা গণতন্ত্রের স্বপ্ন নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি। সেই সময়টাতে যারা আমাদের গণতন্ত্রে নিয়ে যাবেন, আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ, আমাদের যে রাজনৈতিক দলগুলো, তারা যদি মানে আমাদের হতাশার দিকে ঠেলে দেন, শঙ্কার দিকে ঠেলে দেন, সাধারণ নাগরিক হিসেবে আমরা আসলে অসহায় হয়ে পড়ি। তো তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে মানে আপনারাই দেশ চালাবেন, আপনারাই দেশ নেতৃত্ব দেবেন, আপনারাই মানুষকে স্বস্তির, সুন্দর, আনন্দের জীবন দেবেন। সেই জায়গায় আপনারা যাতে কোনোভাবেই মানুষের শঙ্কার কারণ হয়ে না দাঁড়ান, অস্বস্তির কিংবা ভয়ের কারণ হয়ে না দাঁড়ান, সেটা প্রত্যেক রাজনীতিবিদ তাদের নিজের বিবেকের কাছে, তাদের নিজেদের সন্তান আছে, তাদের সন্তানের দিকে তাকিয়ে, পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়ে তারা যাতে দায়িত্বশীল হন এবং দায়িত্বশীল আচরণ করেন, সেটা খুব ইম্পর্টেন্ট। আর বাকি যে প্রশাসনিক প্রস্তুতির কথা বলছেন, আমি বিশ্বাস করি যে রাজনৈতিক সিদ্ধান্তগুলি যদি ঠিক মতন হয়, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, আলটিমেটলি প্রশাসন ঠিক হতে বাধ্য হবে। তো সেই জায়গায় আসলে রাজনৈতিক অঙ্গীকারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রাজনৈতিক দলগুলোকে আমরা নির্বাচনমুখী দেখতে চাই। নির্বাচনমুখী যদি হয়ে পড়ে রাজনৈতিক দলগুলো, সারা দেশ নির্বাচনমুখী হয়ে পড়বে, প্রশাসন নির্বাচনমুখী হবে, এবং যে দুর্বলতাগুলো এখনও আছে সেগুলো কাটিয়ে ওঠা যাবে, আনলেস সেটা আশঙ্কার জন্ম দেবে। এবং তরুণদের আন্দোলনের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন, এরকম একটি শিরোনাম আমাদের সামনে মানে রয়েছে। জেনজির আন্দোলনে দেশ ছেড়ে পালানোর ঘটনা তো বারবার ঘটছে, আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, আমরা নিজেরা সেই বিজয় মানে অর্জন করেছি। আমাদের মানে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 5ই আগস্টের ভিতর দিয়ে। এরপরেও আমরা বিভিন্ন দেশে দেখছি একের পর এক। এবার দেখলাম মাদাগাস্কারে প্রায় 2 সপ্তাহের আন্দোলন। শুরুটা হয়েছিল বিদ্যুৎ পানির মানে সংকটের প্রতিবাদে, তারপর মানে সরকারের দুঃশাসন কিংবা খারাপ শাসন, দুর্নীতি, মানে এই বিষয়গুলো সামনে আসলো, এবং একটা পর্যায়ে গিয়ে মাদাগাস্কারের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে একটা গোপন সমঝোতার ভিত্তিতে ফ্রান্সের সহায়তায় তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সো এই বিষয়গুলো কেন ঘটছে সেটা দেখা উচিত। মানে নিঃসন্দেহে এর মধ্যে হয়তো জিও পলিটিক্যাল বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু তরুণদের যে হতাশার জায়গা, ক্ষোভের জায়গা, সেই জায়গাটাকে আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমি এই প্রসঙ্গে একটু আমাদের দেশের প্রসঙ্গে আসতে চাই যে আমরা বারবার বলছি যে এবার 4 কোটি নতুন ভোটার ভোট দেবে, 4 কোটি নতুন ভোটারের অনেক স্বপ্ন, তারা সেই স্বপ্ন নিয়ে ভোট দেবে, তারা জীবনে কখনো ভোট দিতে পারেনি, এই প্রথমবার তারা ভোট দেবে। আমরা তাদের এই সব স্বপ্নের কথা বলছি, কিন্তু তাদের জন্য আমরা কি করছি আসলে? ভোট তো একটা বিষয়, ভোটের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কোথায়? এই যে 4 কোটি তরুণ যারা এখন কর্মজীবনে প্রবেশ করেছে বা করতে যাচ্ছে, তাদের জন্য আমরা কি তৈরি করছি? তাদের চাকরির সুযোগটা কোথায়? অর্থনীতির অবস্থা ভালো না,
তারা চাকরি বাকরির নতুন চাকরির সংস্থান হচ্ছে না, শুধু সরকারি খাত বছরে কয়েক হাজার চাকরির সংস্থান করে। বাংলাদেশের অর্থনীতি মূলত বেসরকারি খাত ভিত্তিক অর্থনীতি। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ নেই, দেশি বিদেশি বিনিয়োগ নেই, যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সেই ধরনের সম্প্রসারণ পরিকল্পনা নেই। নতুন নতুন ইউনিট যদি করে, যারা ভালো করছেন ব্যবসা তারা ন্যাচারালি নতুন ইউনিট করার চেষ্টা করছেন, কিন্তু এক্সিস্টিং যে অন্য সবাই, আমরা দেখছি যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, মানে গার্মেন্টস খাতে অনেক কারখানা বন্ধ হয়েছে এবং অন্যান্য খাতেও ঠিক এক ধরনের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের স্থবিরতা কোনোভাবেই কাটছে না। সেই স্থবিরতা কাটানোর জন্যে ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, ব্যাংকিং সাপোর্ট যাতে ব্যবসায়ীরা পান সেটা নিশ্চিত করা, সেই সব দিকে কোনো কার্যকর উদ্যোগ নেই। সো তরুণদের যে কর্মসংস্থান তো আসলে বিনিয়োগ ছাড়া হবে না। বিনিয়োগের দিকে, অর্থনীতির দিকে পর্যাপ্ত মনোযোগ নাই, যদিও আমাদের প্রধান উপদেষ্টা মূলত একজন অর্থনীতিবিদ। সেই জায়গায় আমরা খুব হতাশ হই এবং তরুণদের মধ্যে কিন্তু যেই স্বপ্ন নিয়ে 5ই আগস্টের আগে জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল যে এর ভেতর দিয়ে তাদের জীবন বদলে যাবে, সেই জীবন বদলের কোনো লক্ষণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না। হয়তো তারা ভোট দেওয়ার সুযোগ পাবে জীবনের প্রথমবার, কিন্তু ভোটের ভিতর দিয়ে যে জীবন বদলাবে সেটা ঘটাতেই হবে। সেটা না ঘটলে মানে তারুণ্যের শক্তিকে আমরা ব্যবহার করতে পারবো না, বরং এই তারুণ্য ক্ষোভ নিয়ে বেড়ে উঠবে, হতাশা নিয়ে বেড়ে উঠবে, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে। শিরোনাম রয়েছে সাগর রুনি হত্যা রহস্য উদ্ঘাটনে ব্যর্থ ইন্টেরিম, বিশেষ অনুসন্ধান। এটা আমরা মানে সাগর রুনি দুজনই আমাদের খুব ঘনিষ্ঠ ছিলেন, আমাদের খুব পরিচিত কাছের মানুষ। তো সাগর রুনির মৃত্যু মানে এত দুঃখজনক এবং সেটা আমরা এত বছর জেনেছি যে এটা ইচ্ছে করে চাপা দিয়ে রাখা হয়েছে। সো ইন্টারিম আসার মধ্য দিয়ে আমরা যেটা আশা করেছিলাম যে এবার অন্তত সাগর রুনির হত্যার রহস্য উদ্ঘাটিত হবে, যারা দোষী তাদের শনাক্ত করে তাদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তদন্তের কোনো সাফল্য দেখিনি। এখনও কদিন পরই আমরা জানি যে, আমরা দেখছি যে আরও সময় বাড়ানো হচ্ছে, কতবার সময় বাড়াবে? আমরা আসলে সাগর রুনি হত্যার সুষ্ঠু বিচার চাই, যারাই দায়ী হয়ে থাকুক না কেন। মানে এইটা আমরা কোনোভাবেই মানতে পারি না যে তদন্তে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, এটা ইম্পসিবল। এত সেন্সিটিভ সব মামলার তদন্ত হয় এবং সব বের হয়ে আসে, সাগর রুনির ক্ষেত্রে বের হয়ে আসে না। এটা মানে কোনোভাবেই মানার মতন না। আমরা চাই যে এই সরকার নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর অবশ্যই করবে, কিন্তু তার আগে অবশ্যই সাগর রুনি হত্যার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন যাতে আদালতে দাখিল হয় এবং বিচার যাতে হয় সেটা আমরা দেখতে চাই। ফিলিস্তিন এবং গাজা পরিস্থিতি নিয়ে আজও সংবাদ শিরোনাম রয়েছে গুরুত্বের সঙ্গে। তার মধ্যে একটি হচ্ছে যে ট্রাম্পের শর্ত মেনে 20 জিম্মিকে মুক্তি দিল হামাস, অর্থাৎ সব জিম্মিকে মুক্তি দিয়েছে, এরকম সংবাদ শিরোনাম রয়েছে। এবং চুক্তি সই অনুষ্ঠানে মিশরে যাওয়ার আগে ইসরায়েলের পার্লামেন্টে বক্তৃতা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। এটা নিঃসন্দেহে অনেক আশা জাগিয়েছে আমাদের যে শেষ পর্যন্ত গাজায় শান্তি ফিরে আসবে, ফিলিস্তিনে শান্তি ফিরে আসবে, এটা আমরা আশা করছি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে শান্তি পরিকল্পনা, 20 দফা শান্তি পরিকল্পনা, এর মধ্যে অনেকগুলো বিষয় অনেক বিষয় রয়েছে যেখানে এখনও আমাদের অনেক সংশয় আছে। মানে প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত কতটা বিশ্বাস রাখা যায় তার উপরে, ইসরায়েলের মতন নৃশংসতার পরে আমরা ইসরায়েলকে কতটা বিশ্বাস করতে পারবো, হামাস তার অস্ত্র সমর্পণ করার পরে আসলে মানে নতুন করে আর কোনো সহিংসতা আমরা দেখবো না, হামলা দেখবো না, আগ্রাসন দেখবো না, এটা আমরা নিশ্চিত হতে চাই। আরেকটা বিষয় আমরা আজকে দেখেছি যে ইসরায়েলের কারাগার থেকে যে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে, তাদের কিন্তু তাদের পরিবারের কাছে তাদের ফিলিস্তিনে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না, বরং তাদের বিভিন্ন দেশে, আলজেরিয়াতে, সিরিয়াতে, বিভিন্ন দেশে তাদের নির্বাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের পরিবারের সদস্যরা অনেক আশা নিয়ে তাকিয়েছিল যে এবার তাদের কেউ 20 বছর, 30 বছর, 40 বছর পরে জেল থেকে মুক্ত হয়ে তারা পরিবারের কাছে ফিরে আসবে, নিজের দেশে ফিরে আসবে, সেটা আমরা দেখছি না। আমরা আরেকটা বিষয় একটু মেনশন করতে চাই এখানে, যে গত 2 বছর আমরা যা দেখেছি গাজাতে 67,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, প্রায় 90% বেশি ফিলিস্তিনি গাজার স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। গাজাবাসী এখন তাদের বাড়িতে ফিরছে, কিন্তু সেই বাড়িতে আসলে কোনো অস্তিত্ব নেই, কারণ সব ধুলায় মিশে গেছে। তো সেই জায়গায় ফিলিস্তিনের মানুষের, বিশেষ করে গাজার মানুষের যাতে সুন্দর জীবন গড়ে তোলা যায়, যে অঙ্গীকার 20 দফায় করা হয়েছে,
সেই অঙ্গীকারের সুষ্ঠু বাস্তবায়ন যাতে হয়, যাতে আর কখনোই ফিলিস্তিনে সংঘাত, সহিংসতা কিংবা হামলা, নৃশংসতা, হত্যাযজ্ঞ যাতে আর কখনো না হয়, ধ্বংসযজ্ঞ যাতে না হয়, সেটা আসলে নিশ্চিত করতেই হবে। তো আমরা সব কিছুর পরও এটা নিঃসন্দেহে অনেক বড় অর্জন যে ৮০ বছরের এই সংকট এক ধরনের সমাধানের সম্ভাবনা জাগিয়েছে। সমাধান হয়ে গেছে এটা আমরা বলতে চাই না, আমরা স্থায়ী শান্তি দেখতে চাই এবং ফিলিস্তিনের মানুষের স্বাধীনভাবে তাদের নিজেদের ইচ্ছা মতো তাদের জীবন তারা যাপন করবেন, সেই অধিকার যাতে নিশ্চিত হয় সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপকে উদ্ধৃত করে একটি সংবাদ শিরোনাম আমাদের সামনে রয়েছে, প্রতি ৪ নারীর ৩ জনই সহিংসতার শিকার। এটা পারিবারিক সহিংসতার কথা বলা হয়েছে। এবং আমি একটু আগে একটা কথা বলছিলাম শিক্ষকদের প্রসঙ্গে, যে শিক্ষকদের আমরা সবসময় আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, আমাদের সিনিয়রদের দেখেছি যে শিক্ষকদের অসম্ভব রকম সম্মান করতে আমরা শর্তহীনভাবে। শিক্ষক মানে এক ধরনের মানে অসম্ভব রকম শ্রদ্ধেয় মানুষ। সেখানে শিক্ষকদের উপর রাস্তায় পুলিশ শিক্ষকদের পেটাচ্ছে, শিক্ষকদের উপর হামলা হচ্ছে, এই ধরনের ঘটনা আমরা দেখছি। তার মানে কি, সামাজিকভাবে মানুষ হিসেবে আমরা কি নিচের স্তরে নেমে যাচ্ছি? আমাদের কি দিন দিন অবনতি হচ্ছে? আমরা মানে প্রতি ৪ জন নারীর মধ্যে ৩ জন নারী তার নিজের পরিবারে নিরাপদ না, তার পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন। এরকম পরিস্থিতি আমাদের দেশে আমরা যে সবসময় আমরা ভেবে এসেছি, সবসময় আমরা জেনে এসেছি যে আমরা শান্তিপ্রিয় রাষ্ট্র, আমাদের দেশের সব মানুষ অনেক বেশি শান্তিপ্রিয়। তো আমাদের যে চিন্তায় যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সাথে এই সব পরিসংখ্যান বা তথ্য মেলে না। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে আমাদের মানুষ হিসেবে আমাদের মানের অবনতি ঘটছে। এটা খুবই দুঃখজনক এবং সেই জায়গায় আসলে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের যদি সেটা করতে হয়, আমাদের শিক্ষার মান বাড়াতে হবে। আমরা শুধু শিক্ষিতের পরিসংখ্যান বাড়িয়ে লাভ নেই, ছোটোবেলা থেকে মানুষকে মানে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সেখানে শিক্ষকদের ভূমিকা আছে, সেখানে আলেম সাহেবদের ভূমিকা আছে, সেখানে আমাদের পরিবার প্রধানদের, পরিবারের যারা সিনিয়র মা বাবার ভূমিকা আছে, ভাই বোন হিসেবে যারা বড় তারা তাদের ছোটদের সুন্দরভাবে গড়ে তুলবে, সমাজের ভূমিকা আছে। সেই জায়গাগুলিতে আমরা আসলে পারিবারিক বন্ধনগুলো আরও দৃঢ় করা, সামাজিক বন্ধনগুলো আরও দৃঢ় করা এবং সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যাতে আমাদের জীবনে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। নিঃসন্দেহে আমি ধর্মান্ধতার বিরোধী, ধর্মের নামে উগ্রতার বিরোধী, কিন্তু ধর্মীয় মূল্যবোধ আমাদেরকে অনেক সুশৃঙ্খল সুন্দর জীবনে উৎসাহিত করে। সেই জীবন আমরা পেতে চাই, যে সামাজিক মূল্যবোধ, যে মূল্যবোধ মানুষকে মানুষ করে তোলে, সেই মূল্যবোধ আমরা হারিয়ে ফেলছি কিনা, সেই জায়গায় অনেক বেশি নজর দেওয়ার সময় এসছে। এই বিষয়ে আইন রয়েছে বাংলাদেশের এবং দীর্ঘদিন ধরে এই সংক্রান্ত সচেতনতামূলক কাজও চলছে সরকারের তরফ থেকে এবং সামাজিক অন্যান্য জায়গা থেকেও। তো আমরা যে চিত্রটি দেখছি, এর ধারাবাহিকতায় অগ্রগতি আপনার কেমন মনে হয়? আসলে আমি তো অবনতি দেখছি, মানে প্রতি ৪ জন নারীর মধ্যে ৩ জন সহিংসতার শিকার হচ্ছে। এতটা মানে তার মানে কি 75%। সো এইটা কোনোভাবেই মানে কল্পনা করা যায় না, মানে একটা দুঃসহ সিচুয়েশন। আমি এই খবর দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছিল যে মানে মেয়েরা আসলে কেমন আছে, মেয়েদের ভেতরে, নারীর ভেতরে নিঃসন্দেহে এই খবর দেখলে আমরা পুরুষ হিসেবে একভাবে দেখি, কিন্তু আমাদেরও তো স্ত্রী, সন্তান, মা, বোন আছে এবং আমরা আতঙ্কিত হয়ে যাই। তো যে মেয়েরা মানে এই পরিস্থিতির শিকার, তারা আসলে কেমন আছে? আমরা যদি আমাদের নারীদের নিরাপদ জীবন নিশ্চিত করতে না পারি, আমরা একটা সুন্দর বাংলাদেশ কোনোভাবেই করতে পারবো না। সো আমাদের অর্ধেক নারী, সেই নারীর জীবনের নিরাপত্তা, তার অধিকার, তার মর্যাদা অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। আমরা কোনো অজুহাতেই নারীর মর্যাদা, নারীর অধিকার খর্ব হোক, এটা আমরা কোনোভাবেই দেখতে চাই না। অনেক ধন্যবাদ জনাব হাসান খুরশিদ সূচি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।